বলে আমি তাদেরকে আমি বলি যে আওয়ামী লীগ লোকদেরকে জয়েন করেন আপনারা। সিম্পল বলার স্কোপ নাই আপনার টক শোতে বোধহয় আমি বলছি। যদি আমরা দেখতাম টক শোতে তো কোনোদিন বলেই নাই যে আমাদের নেত্রী এই সিদ্ধান্ত নিতে অনেক সিদ্ধান্তে আমাদের দ্বিমত আছে, কেউ তো বলেই নাই। ইভেন আপনার ঘনিষ্ঠ আওয়ামী লীগের যে বন্ধু অফ টাইমে অন্য জায়গায় টেবিল টকে বৈশাখ কোনোদিন বলে নাই যে আমাদের নেত্রী এই ভুলগুলো করতেছে, এরকম কোনো লোক আপনি পাইছেন? যেহেতু পান নাই আওয়ামী লীগের কোনো লোকের এরকম, সুতরাং আপনার নির্দোষ আওয়ামী লীগ বলতে কেউ নাই। এখন নির্দোষ আওয়ামী লীগ প্রমাণ করার জন্য যতগুলো মামলা আছে সবগুলো যারা যারা দণ্ডপ্রাপ্ত হবে তারপরে বাকিটি চিন্তা করতে পারেন এর ভিতরে নির্দোষ কেউ আছে কিনা। এখন প্রশ্ন হইতেছে শেখ পরিবারের রাজনীতি শেষ। শেখ পরিবারের কথাটা মনে রাখেন, আমি বলছি না আওয়ামী লীগের রাজনীতি শেষ, বঙ্গবন্ধু পরিবারের রাজনীতি শেষ। ওখানে কোনো ফ্যামিলি মেম্বার বাংলাদেশের মাটিতে আর কোনো দায়িত্ব পাবে না, এটা আমার মোটামুটি। তারা কি ফিরতে পারবে? হ্যাঁ, ফিরবে তারা? ফিরবেও না, আমার কাছে মনে হয় ফিরবেও না। কারণ এটা হলে কি জানেন, যদি না ফেরে তাহলে এ মামলায় তো এক পেশেই থেকে যাবে। আপনি রায় কার্যকর করবেন সে স্বপ্ন দেখতে তো অন্য কথা, তাকে আনবেন তারপরে আদৌ আপনি রায় কার্যকর করবেন কেমনি? বন্ধু বিনিময় চুক্তি তো আছে ভারত, সেটা যদি আপনি আনতে পারেন ভালো কথা, দিতেই পারে। কারণ টানা 16 বছর উনি ক্ষমতায় ছিলেন, 15 বছর, এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়, ওনারও ছিল। সেই আলাপটা খুব বড় করে আমি দেখছি না, বাট যেটা ওনারা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ যেতে হয়, এটি হলো ওনাদের কামনা। কিন্তু এখন আপনি বিচারটার দিকে যদি আসেন, আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল। ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয়, যে মামলায় তারা হইল, সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনারা চালু রাখেন, মানে ওনার রায় ঘোষণার পরে উনি প্রতিক্রিয়া এটা যাতে চালু থাকে, এবং আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে, এরকম একটা কথা বলছিলেন। কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয়ভাবে। আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম, এটা 13-14 হয়নি, হয় না, 10 বছর লাগেনি, হিসাবে 10টা বছর লাগে নাই, এত দ্রুত ইতিহাস তো মানে রিপিট হওয়া। প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্যে, সে নিজে একটা আইন করলো। সেই আইনটা কি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না। মৃত্যুদণ্ডটা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে একটা আন্দোলনের ইমরান সরকারের নেতৃত্বে, এটা কিন্তু সুপরিকল্পিত, এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। মানে কত, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি না করলে তো আপনি কি বলবেন? আপনার ডিফেন্স যে দিবেন সেটা তো আপনাকে আসতে হবে। এখনো তার জন্য সেই ফোরামটা খোলা আছে। একজন আসামি যিনি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উনি তো সাফাই সাক্ষী দিতে পারতেন, কিন্তু উনি যেটা দিয়েছেন উনি নিজে দোষ স্বীকার করেছেন, আই উইটনেস। হ্যাঁ, উনি নিজে আরো বরং উনি সাফাই সাক্ষীর চেয়ে বেশি করছেন, কারণ উনি আপনি তো মামলাটাকে প্রমাণ করার জন্য, আর সাফাই সাক্ষী হলো আসামির নির্দোষতা প্রমাণ করার জন্য। সেটা আপনি কিভাবে করবেন? সেখানে তো এই আব্দুল্লাহ আল মামুন সাহেবের মতো একজন সাক্ষী হওয়ার পর আপনার, আমার কাছে মনে হয় না কোনো সাফাই সাক্ষী তো আর কুলাবে, বিকজ সে তো ডাইরেক্ট এক্সিকিউটরের মধ্যে একজন, যার কাছে হুকুমটা আসছে। তারপরে আপনি বিধান মোতাবেক, আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিধান একটু ডিফারেন্ট, কিন্তু আপনি সাফাই সাক্ষী দেওয়ার স্কোপ আপনি রাখেন নাই, সেটার জন্য আপনাকে আসতে হবে। এখন যদি মনে করেন অ্যাপিলেট কোর্টে যান, আপনার জন্য তো সুযোগ আছে, আপনি দূর থেকে বলবেন সাফাই সাক্ষী দিতে পারলাম না, তো এক পেশে হয়েছে, আপনি শুধু এখন বললে কাজ হবে না। আমরা যে তার অনেক স্টেটমেন্ট শুনছি, মঞ্জু ভাই আমার মনে হয় শুনছেন যে শেখ হাসিনা কত ধরনের কথা বলে টেলিফোনে নানানজনের সাথে, কিন্তু একবারও কি শুনছেন এই কথাটা? এই রায়ের আগে বলছে যে আমার মানে দেশের কিছু লোকের আটক রাইখা তারপর তাদেরকে সাক্ষী বানাইয়া বা রাজসাক্ষী বানাইয়া এই ট্রায়াল করতে যাচ্ছে, এই ধরনের কথা তো আমরা এখনো পাই না। আমি আজকেও একটা ফোন আমার কাছে আছে, আমি আপনাকে শোনাতে পারবো। গোপালগঞ্জের ছাত্রলীগের ছেলেরা ওই যে রাস্তা ব্যারিকেড দিয়েছে, সেখানে শেখ হাসিনার মোবাইলে কথা বলতেছে, এবং তারা কিন্তু এই রায়কে প্রত্যাখ্যান করে ক্যাঙ্গারু কোর্ট বলেছে। আপনি বললে তো হবে না ক্যাঙ্গারু কোর্ট, তাহলে আপনি যদি আপনার অতীতটা দেখেন ক্যাঙ্গারু কোর্ট, তাহলে সবই আপনি যেগুলো করছেন সেগুলোকে, এটা তো আমি বললাম। এবং এই এটাই আমি রায়ের প্রতিবাদে আগামীকাল 43 বছর পরে 43 বছর পরে বিচার করছেন যুদ্ধ অপরাধীদের, যুদ্ধ অপরাধী বাদ দিন না, সাকা চৌধুরী, তারপরে সেখানে সাক্ষী দিয়েছিল কি প্রফেসর আনিসুজ্জামান, মনে আছে আপনার? জাতীয়, তিনি কিন্তু সাক্ষী দিয়েছেন কি, উনি শুনছেন একটা ঘটনা, এই শুনছেন একটা ঘটনার উপরেও জাজমেন্ট হয়েছে। আর এখানে আপনি ইউএন রিপোর্ট, আইজিপি রাজসাক্ষী, তারপরে বিভিন্ন ভিডিও, হ্যাঁ, এবং দগদগে সব, এবং তাজা ঘটনা, অর্থাৎ ঘটনাটা ঘটাইছেন আপনি জুলাই 24-এ, হ্যাঁ, আর আপনার বিচার হলো এই যে সম্প্রতি নভেম্বর। কাজে আপনি এটা বললে হবে না। 3 নম্বর হলো এই যে আজকে আইজিপি যে কাজটা করছে, আমি মনে করি কাজটা ভালো করছেন উনি। কারণ কি কাজটা ভালো করছেন? এই কারণে সন্দেহাতীতভাবে প্রমাণ করার ক্ষেত্রে, কারণ সে একটা মেইন পার্টের, সে একজন, তার কাছ থেকে হুকুমটা গেছে, তারপরে অ্যাকশন হয়েছে, সুতরাং সে একটা মেইন পার্ট। এবং তবে আমার ব্যক্তিগত বিবেচনায় এত গুরুতর অপরাধ,
এত গুরুতর অপরাধে হয়তো এখন আইজিপি সাহেব শুনলেও বলবে যে আমি তার বিরুদ্ধে বলি কেন, বাট মিনিমাম তার যাবজ্জীবন হওয়া উচিত ছিল, তার হয়তো গলাটা রক্ষা হওয়া উচিত ছিল। আপনি রাজসাক্ষী দিয়েই যদি আপনি 5 বছরের দণ্ড হয়, অলরেডি 17 মাস খাটছেন, এরপর যদি এই মেয়াদটাও কমাই দেওয়া হয়, এখন জেনারেল জিয়াউল হাসান আছে কাস্টডিতে, সেও যদি বলে কালকে আমি রাজসাক্ষী হইলাম, কারণ উনি তো 1000 খুন করছে, 1040টা সম্ভবত, অ্যাবডাকশনগুলো তো তারাই করেছে। হ্যাঁ, তো এখন যদি উনিও কালকে রাজসাক্ষী হয়ে যান আর উনি 5 বছরের দণ্ডভোগ করে চলে যান, আমার কাছে মনে হয় এই সমস্ত ক্ষেত্রে একটু এবং আমরা খুঁজে পাবো। ঠিকই আছে, রাজসাক্ষীর বিধানই আছে, এবং সেটা পাওয়া গেলে তো অবশ্যই ভালো, প্রতিটা ঘটনার জন্য যদি রাজসাক্ষী পাওয়া যায়। জি, রাজ্জাক ভাই আরেকটি বিষয় একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে এই রায়ের প্রতিবাদে আগামীকালকে আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন ন্যাশন ওয়াইড ডিক্লেয়ার করেছে, এবং এখনো পর্যন্ত আমরা যখন স্টুডিওতে আলোচনা করছি তখনও ধানমন্ডিতে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেমে থেমে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। তার মানে কি এক ধরনের ঘোলাটে পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আমার আছে? ব্যক্তিগতভাবে যদি আপনি আমার জিজ্ঞেস করেন, আমার এই গন্ডগোলটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটা সন্দেহ আছে যে কারা করে এগুলো, কারা করে, পরিকল্পিতভাবে করা। কারণ আমরা দেখছি বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যেদিন হত্যা হলেন, আমরা দেখছি মাঠে কারা নামছে, কেউই নামেন নাই, কেউই নামেন নাই। এবং শেখ হাসিনা এই তাজা ঘটনা ঘটানোর পর, এই যাকে ফিমেল ভার্সন অফ হিটলার বলা চলে, এই ঘটনা ঘটার পর এখন মাঠে লোক নামতেছে, জাজমেন্ট হয়ে গেল, সব হয়ে গেল, এগুলো আমার কাছে একটু ভিন্ন মনে হয়। আমার কাছে মনে হয় এই দেশবাসীর নার্ভাস হওয়ার কিছু নাই, এটা বিচ্ছিন্ন ঘটনা, পরিকল্পিতভাবে আমার ধারণা যদি কোনো কর্নার করে থাকে। তা নাহলে আপনি বলেন কে আছে, কে আছে? আপনি ইভেন আপনি আমার মনে হয় আওয়ামী লীগ দলের অনেক লোক পাবেন, বরং এই দলের লোকগুলাকে শেখ হাসিনা ফাঁসায় গেল। আজকে যদি 5 তারিখ উনি না পালাইতেন, তাইলে আওয়ামী লীগ এতদিনের রাজনীতিতে ফিরে আসতো কেন? আইসিটিতে কিন্তু আর মামলা হতো না। কোন অর্থে বলছি, বুঝছেন মঞ্জু ভাই আপনি? যে উনি যদি না পালাইতেন তাহলে কিন্তু উনি শেষ হয়ে যেতেন, ওনার মৃত্যু হয়ে যেত। কারণ যে রোশনাল ছিল, আমি মৃত্যু কামনা করি না, আমি এক্সাম্পল দিচ্ছি, এই যে মৃত্যুদণ্ড দিচ্ছে সেটা আমি সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে, সেটা আমার অন্য হিসাব। আমি ব্যক্তিগতভাবে, আপনি লাইফ দিতে পারেন না, লাইফ নিতে পারেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু এই শেখ হাসিনা যদি ওই দিন মারা যাইতো, কথার কথা বলছি, তাহলে তার রাজনীতি এতদিনে ফেরত আসতো। শেষ বহু কর্মী আছে, তার বহু কর্মী বিমুখ, বহু নেতা আছে বিমুখ, কারণ নিজের আত্মীয় স্বজনের সে পর্যায়ক্রমে বইলে বইলে কিন্তু আগে পাঠিয়ে দিছে তার ফ্যামিলির রক্তের যারা আত্মীয়। এবং পেছনে কারা, আপনি কি মনে করেন? কোনটা? এই যে পেছনে থেকে কারা আসলে, কোনটা এই গন্ডগোল? হ্যাঁ, এগুলো কোনো গন্ডগোলই না, এগুলো কোনো গন্ডগোলই না। আমরা যা শুনি টকশোতে, কেউ কেউ বলেন 2 কোটি লোক কোথায় যাবে, এই সেই আগ্রুম বাগ্রুম। কেন বলি? এই সরকার কোনো দলীয় সরকার না, এই সরকারের কথায় প্রশাসন চলে না। কারণ ফ্রম ডে ওয়ান আমরা দেখি, মুখে যে যত কথাই বলুক, কারণ আমরা তো মাঠে নামি, মাঠে নামলে আমরা বুঝবো না সরকারকে কোঅপারেট করে কি করে না, রাজনৈতিক দলরা কোঅপারেট করে কি করে না। তারপরে যখন পারতেছে না, লোক নাই, এটা একদম আপনি নিশ্চিত থাকেন, কোনো লোক নাই, এটা বুলশিট। কারণ আমি বললেন, শেষ করে দিই, যদি রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে মনে করতাম যে তারা দমাবে তাদেরকে, কারণ রাজনৈতিক দল এমন দলও আছে তারা ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ প্রিভিলেজ পাইতো, কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় নাই, সুতরাং তারপরও তারা নামতে পারতেছে না, তার মানে বুলশিট। এগুলো হলো জুজুর ভয়, এখন আমরা জুজুর ভয়তে আছি। জুজু আসলে কি জুজু? আমি যে কথাটা ওই ধরে বলি যে 32 নম্বরের বিষয়ে আমার একটা মতামত আছে, সেটা হলো যে সরকারের উচিত এই 32 নম্বর বাড়ির বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেয়। সিদ্ধান্ত তো আজকে রায় চলে এসেছে। না, আমি যেটা বলছি বিষয়টা শুনেন, যে আওয়ামী লীগের লোক, যেমন আমি আজকে বলতে শুনেছি বিভিন্ন জায়গায় হুইসপারিং, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নানা কথা হচ্ছে, যে কেউ কেউ বলছে যে আর যদি একটা বাস পোড়ানো হয় তাহলে আমরা একটা আওয়ামী লীগের নেতার বাড়ি পোড়াবো। ঠিক আছে, এই যে জিঘাংসা বা পাল্টাপাল্টি বিষয়গুলো, এগুলো কিন্তু সহসা বন্ধ হবে না, এগুলো বন্ধ করার সামর্থ্য কারণ নাই। উত্তরাতে একটি পড়িয়েছে, শুনেন, এই যে সামর্থ্য নাই, কারণ আওয়ামী লীগ যত উস্কানি দিবে, আপনাকে এটা মনে রাখতে হবে, আওয়ামী লীগ যে ভুলটাতে করছে, আমি আবারও বলছি, এই যে তোমরা যদি ফিরো, আমরা যদি ফিরি, তোমাদেরকে দেখে নেব, তোমাদেরকে এই করবো, তোমাদেরকে মানে এটা আওয়ামী লীগ এই পথে যতদিন থাকবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, গণ অভ্যুত্থানের দিন 5ই অগাস্ট বাংলাদেশে কমপক্ষে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমেছে, পরিবার নেমেছে। তাহলে আওয়ামী লীগ দেখে নেবে কাদেরকে? এদেরকে তো। এই কয়েক কোটি মানুষ কোনোদিন আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না, সে মনে করবে যে আওয়ামী লীগ ফিরলে তো আমরা দেখে নেবে। সুতরাং আওয়ামী লীগ যখনই কথা আসবে তখন সবাই এক হয়ে যাবে। এই রাজনীতিটা, এই যৌক্তিক জায়গাটা আওয়ামী লীগ যতক্ষণ না বুঝবে ততক্ষণ সে তার রাজনীতির ক্ষতি করে যাবে। এখন আমি আপনাকে বলি সরকারের উচিত হবে, কারণ 32 নম্বরটা কিন্তু এটা আওয়ামী লীগের সম্পত্তি না, 32 নম্বরটা কিন্তু জাদুঘর। ঠিক আছে, আওয়ামী লীগ যেটা লাস্টে করেছে। তাহলে সরকার যদি গণভবনকে জাদুঘর ঘোষণা করতে পারে, গণভবন তো রাষ্ট্রের সম্পদ, একটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, তাই না? যদি সরকার গণভবনকে জাদুঘর ঘোষণা করতে পারে, তাহলে হোয়াই নট 32 নম্বরকে নিয়ে যেহেতু এত ঝামেলাগুলো হচ্ছে, কারণ এখন 32 নম্বর হচ্ছে একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কারণ আওয়ামী লীগ এটাকে প্রতীক বানিয়েছিল। আওয়ামী লীগ যে কোনো কিছু হলেই এখানে এসে এক ধরনের শ্রদ্ধা, এক ধরনের ফুলেল শুভেচ্ছা বা শোক, এক ধরনের একটা সিমটম আকার দাঁড় করিয়েছে। এবং যতবারই এই উত্তেজনা টাইপের হবে,
ততবারই কিন্তু 32কে নিয়ে এই উত্তেজনাটা থাকবে। আজকে কিন্তু বহু ছাত্র আহত হয়েছে, বহু পুরো অঞ্চল কিন্তু আজকে অশান্ত ছিল। সরকারের উচিত এটা আর কাল বিলম্ব না করা, 32 নম্বর সম্পর্কে ইস্যুতে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার। কারণ আপনি দেখেছেন যে জিয়াউর রহমানের বাড়ি ভেঙে কিন্তু ওই আপনার শহীদ পরিবারগুলোর জন্য বাড়ি বানানো হয়েছে। 32 নম্বরকে জাদুঘর করে জুলাই অভ্যুত্থানের জাদুঘর করা হোক, অথবা সেখানে মানে শহীদ পরিবারের পুনর্বাসনের বিষয় হোক, অথবা সেই জায়গাটা নিয়ে একটা সরকারের ডিসিশন নিয়ে নেওয়া দরকার। এই সরকার কিন্তু শোক দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, নিজেরাই আমাদেরকে ডেকে সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমি মনে করি 32 ইস্যুটা সমাধান করে ফেলা দরকার, নাইলে এটা একটা ক্রাইসিস আকারে, এটা একটা বারবার আকারে থাকবে। কারণ আওয়ামী লীগ প্রত্যেকবার উস্কানি দেবে, স্থাবর সম্পত্তিও তো বাজেয়াপ্ত আওয়ামী লীগ প্রত্যেকবারে উস্কানিটা দিবে। এবং আমিও সন্দেহ পোষণ করি কিছুটা যে এই জিনিসগুলোর পেছনে উল্টা আওয়ামী লীগেরও কি থাকতে পারে, এক ধরনের মানে এক ধরনের প্ল্যান থাকতে পারে যে আমরা এটা করব, তারপরে এটা আসবে, এটা নিয়ে সবসময় এক ধরনের রাজনীতিটা ঘুরতে থাকবে। ফলে এই জায়গাটায় সরকারের কাছে আমি অনুরোধ করবো আজকে এখানের মাধ্যমে যে 32 নম্বরের ইস্যুতে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা দরকার। এটাকে হয় জুলাই জাদুঘর, হয় শহীদ পরিবারের পুনর্বাসনের জায়গা, অথবা খেলার মাঠ, যা যা বিভিন্ন ওনারা করতে পারেন স্মৃতি আকারে, এটা করলে হবে কি এই জায়গাটাকে নিয়ে উত্তেজনাটা কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন আমাদেরকে মনে রাখতে হবে, দেখেন এই বাংলাদেশের মানুষ পাকিস্তান যখন ভাগ হয়েছে, পাকিস্তান ভাগ হওয়ার পর কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা স্মৃতিকে কিন্তু মুছে ফেলেছে, এই আওয়ামী লীগই মুছে ফেলেছে। এবং এই মুছে ফেলা নিয়ে কারো কিন্তু কোনো মানে তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? কারণ পাকিস্তানের ওই শাসকদের ভূমিকাটাই ছিল আমাদের এই রাষ্ট্রের অস্তিত্বের জায়গা থেকে। এখন যখন এই জুলাই অভ্যুত্থানটা আওয়ামী লীগ আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুকে ধ্বংস করেছে এবং চোখের সামনে দিয়ে ধ্বংস করে। আমরা কিন্তু হাত পা ধরেছিলাম, আওয়ামী লীগের কাছে বলেছিলাম যে ভাই এরকম করেন না, গণতন্ত্রটা ধ্বংস করেন না, আদালতকে ধ্বংস করেন না, বিচার ব্যবস্থা, গণতন্ত্র, নির্বাচন ধ্বংস করেন না। কিন্তু সে করেছেই, অনবরত করে গেছে। সুতরাং আজকের এই পরিণতির জন্য সব দায় আওয়ামী লীগের, আমাদের কোনো দায় নাই। আমরা যে পারছি না, আপনি যে যদি বলেন যে আওয়ামী লীগের মানবাধিকার তো আছে তো মানবাধিকার, সেই মানবাধিকার রক্ষা আমরা কেমনে করবো? আওয়ামী লীগই তো সেই মানবাধিকারের পথটা বন্ধ করে রাখছে। আপনি যদি শুনেন, আমি আপনাকে বলি সাইদ খান, আপনি যদি শুনেন আজকের এই রায়টায় যত শত হাসিনার, যদি আপনি 2 বছর আগে 3 বছর আগে ওনার বক্তব্যগুলো শুনেন, তাহলে দেখবেন আপনার কাছে কখনো মনে হবে না যে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের এই এখানে অধিকার মানে বঞ্চিত কোনো কাজ করা হচ্ছে, বরং আপনার কাছে মনে হবে হাসিনার কথাটাই তো বাস্তবায়িত হচ্ছে। হাসিনাই তো এগুলো বলেছে। বলি আপনাকে, আজকে 16-17 মাস যেহেতু সে ওখানে রয়েছে, তাকে আপনি আর ফেরত আনতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। এটার কারণ হচ্ছে এই যে সে হলো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তার কাছে, সে একটা অথরিটি। সে ওখান থেকে অন্য যে কোনো যায়, তৃতীয় কোনো জায়গায় যদি চলে যায়, ওখানে বসে উনি যা বলবেন সে কিন্তু অথরিটি। সঙ্গে এই অথরিটি যদি উনি বাইরে গিয়ে হন, তাতে কেঁচো খুঁড়তে সাপ বেরোয় যেতে পারে অনেকের জন্যই, কাজে তার জন্য ওই গন্তব্যটাই ভালো, ওই গন্তব্যটাই তার জন্য ভালো। সুতরাং আমি আশা করি না বা বিশ্বাস করি না যে শেখ হাসিনা এখানে আসবে, আইসা তারপরে আপিল ফেস করবে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। আর এখন আসতে পারেন যে এখন আমরা কিন্তু অলরেডি নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছি, নির্বাচন করব, এই সাংবিধানিক জটিলতা যা কিছু থাকুক না কেন, একটা আলাপ বাদ বহু হয়েছে। এখন আপনি নির্বাচন করতে যাইতেছেন, এখন ইউনূস সাহেবের অপসারণের 2টা পথ, একটা হলো নির্বাচনের মাধ্যমে, আর একটা হলো যদি স্বেচ্ছায় চলে যান। এখন যেহেতু নির্বাচনের দিন তারিখ মোটামুটি হয়েছে, তফসিল না হইলেও, সেই মোতাবেক যদি নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সাহেব আছেন। এখন আওয়ামী লীগ যে পতিত শক্তিটা, তারা নিশ্চিত, পরিবার যে আর আসতেছেন তারা নিশ্চিত, সুতরাং তাদের কাছে ডিস্ট্রাকশনটাই হলো মেইন কাজ, ডিস্ট্রাকটিভ ওয়ার্কটাই তাদের কাছে মেইন কাজ। এবং ইউনূস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকাটা তারা পছন্দ করেন কিনা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কারণ ইউনূস সাহেব তো অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে ইউনূস সাহেব আসায়। ইউনূস সাহেব তো শেখ হাসিনাকে সরানোর পর সেই তো বসছে, যার জন্য যিনি নাকি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, সামনে আরও বড় দণ্ড পাইতেন, আজকে তিনি বিচার করতেছেন, এটা তো তার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং এই পতিত যে শক্তিটা এবং এই শক্তির পিছনে কোন শক্তি আছে, তারাও তাকে পছন্দ করেন কিনা ফেব্রুয়ারি পর্যন্ত, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যদি এই ফেব্রুয়ারি পর্যন্ত তাকে মেনে নিতে পারেন, তাহলে আপনি একটা ইলেকশন পর্যন্ত আমরা যেতে পারি বলে মনে হয়। আর যদি তাকে মেনে না নেয় পতিত শক্তি, তাইলে পরে আপনার এর যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তবে সেটা যে আওয়ামী লীগ ঘটাবে, আওয়ামী লীগের লোকজন, আমার কাছে সেটা মনে হয় না। এটা হলে সেই মঞ্জু ভাইয়ের কাছ থেকে শুনে আসি, কারণ মানে রাজ্জাকি ভাই যে আশঙ্কা করছেন, আমি রাজ্জাকি ভাইয়ের সাথে একটু যোগ করি। সেটা হলো উনি যেটা বলেছেন ডক্টর ইউনূসের ফেলিউরের জায়গাটা তো আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি উল্টাভাবে দেখেন এরকম রাজনৈতিক মামলার গ্রহণযোগ্য একটা বিচার করা, এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জ, এটা তো সহজ না। না, আমি পরের চ্যাপ্টারটাই বলছি যে আর পাবো না। আমি এটা
মানে আরও হয়তো আরও প্রত্যাশা ছিল, হ্যাঁ। কিন্তু আমি মনে করি সময় নাই, নাহলে আমি আরও ডিটেলস বলতাম। আমি মনে করি প্রফেসর ইউনূস সরকারের যে কয়েকটা সাফল্য আছে, ওনার ব্যর্থতার দিক তো আছেই, সাফল্যের দিকের একটা বড় দিক হচ্ছে উনি যে আজকে একটা বিচার করতে পারলেন, এবং সেই বিচারটা নিয়ে কিন্তু ম্যাসিভ কোনো সমালোচনা হয় নাই। অধিকাংশ মানুষ দেখেন সন্তোষ ভারতের প্রকাশ মতো দেশও বলতেছে যে বিচারটা আমরা অবগত আছি, এবং আপনি হয়তো দেখবেন আন্তর্জাতিকভাবে নিশ্চয়ই আগামী 2-1 দিনে অনেক ধরনের রিভিউ, অনেক ধরনের সমালোচনা আসবে। ইভেন আওয়ামী লীগেরও যদি আপনি সমালোচনা দেখেন, কোনো তথ্যবহুল সমালোচনা নাই, বস্তুনিষ্ঠ সমালোচনা নাই, শুধু রাজনৈতিক সমালোচনা। শুধু রাজনৈতিক সমালোচনা, যেটা একটা ষড়যন্ত্র, এটা একটা বলে দিলাম এতটুকু। বস্তুনিষ্ঠ সমালোচনার ঊর্ধ্বে উঠে যে একটা বিচার করতে পারলেন, এবং এত থ্রেট, আরো কিন্তু অনেকগুলো থ্রেট আছে। কিন্তু রাজ্জাকি ভাই কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাকে নিয়ে একটু আশঙ্কা না, দেখেন প্রকাশ করছেন। আমাদের ফেলিউর তো আছে, আমরা ডক্টর ইউনূসের ফেলিউরের জায়গাটা পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোর তো একটা ফেলিউর আছে। আমরা যেভাবে বিভেদে লিপ্ত হয়ে গেছি, আমরা যেরকম বিভক্ত হয়ে গেছি, দেখেন আজকে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকটা ফেস সেভিং মিছিল টিছিল করেছে কিছুটা। রাজনৈতিক দলগুলো যদি আজকে তাদের যে আহত, যেমন আমরা যেটা শুনি বিএনপির 70-80 লক্ষ লোক মামলায় মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, 70-80 লক্ষ লোক আজকে রাস্তায় থাকতে পারতো, কারণ তাদের তো কষ্ট, এই আওয়ামী লীগের প্রত্যেকটা নির্যাতন তো তারা ভোগ করেছে। আরে জামাতের যত পরিমাণ লোক আহত, নিহত, শহীদ আছে, তাদের আত্মীয় স্বজনরা রাস্তায় নামলে তো আজকে 50 লাখ লোক রাস্তায় নামার কথা। রাজনৈতিক দলগুলো কিছুটা রিল্যাক্সড হয়ে গেছে, সরকারের উপর দায়টা দিয়েছে, অসুবিধা নাই। বিএনপি তো বলেছে যে বিচারের দায়িত্ব সরকারের। আচ্ছা, আওয়ামী লীগ হলে কি করতো? আওয়ামী লীগ দেখেন কাদের মোল্লার বিচারের জন্য আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন সংশোধন করেছে, শাহবাগে চত্বরে করেছে না? তাহলে এটাও একটা ভালো দিক। আমি যদিও সমালোচনা করছি, কিন্তু একটা ভালো দিক যে এই বিচারটাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয় না। দেখেন আমিও কিন্তু মামলার একজন সাক্ষী, ঠিক আছে? আমিও কিন্তু আজকে আদালতে যেতে পারতাম, থাকতে পারতাম, ওখানে অনেক সাক্ষীরা উপস্থিত ছিলেন। উপস্থিত হই নাই কেন? হই নাই যে আমাদের কাছে মনে হয়েছে যে এটা যাতে রাজনৈতিক রূপ না পায়, এটা বস্তুনিষ্ঠ জায়গা ছিল না। আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি, আমরা যারা, আপনি যে রিমান্ডে ছিলেন, জেলে ছিলেন, আমরা একসাথে রিমান্ডে ছিলাম, জেলে ছিলাম, আমরা তো এই 5ই আগস্টের ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে, বাদীদের মধ্যে তো আমরাও সামিল, তাই না? সাক্ষীদের মধ্যে আমরাও সামিল। আমি যেটা বলতে চাচ্ছি যে ইউনূস সরকার অনেক সমালোচনা সত্ত্বেও তার 2টা বড় কৃতিত্ব, অনেকগুলো আরও আছে, বড় কৃতিত্বের একটা হলো যে ভারতের সাথে, আন্তর্জাতিক মহলের সাথে আমরা অন্য কাউকে দিয়ে এই ফেসিংটা করতে পারতাম না। এবং দ্বিতীয় হচ্ছে এই বিচার, আজকে যে জায়গায় আরও কিন্তু বিচার আসবে, আপনার এই যে গুমের বিচার, তারপরে মানে আয়নাঘরের বিচার, এগুলো যখন হবে তখন আপনি দেখবেন মানুষের মধ্যে একটা স্বস্তির এবং বিশ্বাসযোগ্যতা